হ্যালো। আজকে আমরা পড়ব গ্রিফিথের এক্সপেরিমেন্ট বা গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথের পরীক্ষা আমাদের ক্লাস 12-এ জেনেটিক্সের দ্বিতীয় চ্যাপ্টার। এখন আমরা শুরু করছি গ্রিফিথের পরীক্ষা, যেটাকে আমরা বলবো সাধারণত গ্রিফিথের ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের পরীক্ষা। গ্রিফিথের ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের পরীক্ষা। গ্রিফিথের পরীক্ষা গ্রিফিথ ব্যাকটেরিয়ার সাহায্যে পরীক্ষা করেছিল, ব্যাকটেরিয়া রূপান্তর ধর্মের সাহায্যে পরীক্ষা করেছিল। তাই জন্য গ্রিফিথ এর পরীক্ষাকে ব্যাকটেরিয়ার রূপান্তর ভবনের পরীক্ষাও বলা হয়। গ্রিফিথের রূপান্তর ভবনের পরীক্ষা আমাদের করেছিলেন উনি 1928 সালে। এইবার আমরা দেখব গ্রিফিথ এই যে এক্সপেরিমেন্ট করেছিল ব্যাকটেরিয়ার সাহায্যে রূপান্তর ভবনের পরীক্ষা, এই পরীক্ষা করার গ্রিফিথের প্রয়োজন কী ছিল বা গ্রিফিথ কেন এই পরীক্ষাটা করলো। তো আমরা এর মূল বিষয় জানার জন্য প্রথমে যে উদ্দেশ্যটা পাবো, গ্রিফিথের পরীক্ষা করার মেন উদ্দেশ্যটা হলো জিনগত বস্তুর রাসায়নিক প্রকৃতি জানার জন্য। জিনগত বস্তুর রাসায়নিক প্রকৃতি। জিনগত বস্তুর রাসায়নিক প্রকৃতি জানার জন্য গ্রিফিথের পরীক্ষাটা করেছিল। কথার অর্থ হলো জিন আমাদের আসলে প্রোটিন না, জিন আমাদের ডিএনএর মধ্যে থাকে না, জিন আমাদের আরএনএর মধ্যে থাকে, কার মধ্যে থাকে সেটা কিন্তু তখন কেউ জানতো না। তাই জন্য জিনের রাসায়নিক প্রকৃতিটা জানার জন্য গ্রিফিথ এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটা শুরু করেছিল। ঠিক আছে, এরপর এই পরীক্ষার জন্য গ্রিফিথ আমাদের একটি ব্যাকটেরিয়া নিয়েছিল। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি এই নামটা হচ্ছে সায়েন্টিফিক নেম, তাই জন্য আমরা এরকম করে লিখলাম এবং সায়েন্টিফিক নেমের পর আমরা কী করবো, আন্ডারলাইন করে দেবো। গ্রিফিথ যে ব্যাকটেরিয়া দিয়ে আমাদের পরীক্ষাটা করেছিল বা ব্যাকটেরিয়া রূপান্তরকরণের পরীক্ষাটা করেছিল, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। এবার বর্তমানে এই ডিপ্লোকক্কাস নিউমোনিটাকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। অনেক বইয়ে আমরা ডিপ্লোকক্কাস নিউমোনি দেখতে পাই, আবার অনেক বইয়ে আমরা এনসিইআরটি কিংবা আরও কিছু কিছু বইয়ের মধ্যে আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দেখতে পাই। এর কারণ হলো ডিপ্লোকক্কাস নিউমোনি সেটা প্রথমে বলা হতো, বর্তমানে ওই ব্যাকটেরিয়াটাকে আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলি। অ্যাকচুয়ালি নিউমোনিয়া আমাদের ব্যাকটেরিয়া, এই নিউমোনিয়া ব্যাকটেরিয়াটা আমাদের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এরপর আমরা দেখব এই যে আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি, যেটাই আমাদের দুটো নাম কিন্তু অ্যাকচুয়ালি একই রকম ব্যাকটেরিয়া। ঠিক আছে, একই প্রজাতির ব্যাকটেরিয়া। তো আমাদের এই ব্যাকটেরিয়াটার মধ্যে দুটো স্ট্রেন নিয়েছিল পরীক্ষা করার জন্য। দুটো স্ট্রেন বলতে একই প্রজাতির ব্যাকটেরিয়া, কিন্তু ওদের মধ্যে কিছু ভাগ আছে বা প্রকার আছে। তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির দুটো ভাগ বা দুটো স্ট্রেন বলি আমরা, দুটো ভাগকে আমরা বলবো দুটো স্ট্রেন।
সেই দুটো স্ট্রেন আমরা কী কী সেটা এখন দেখে নেব। এই দুটো স্ট্রেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। ঠিক আছে, এই দুটো স্ট্রেন হলো, একটা স্ট্রেনকে বলা আমাদের অ্যাভিরুলেন্ট স্ট্রেন, অ্যাভিরুলেন্ট স্ট্রেন, আর একটাকে বলা আমাদের ভিরুলেন্ট স্ট্রেন। আমাদের দুটো ব্যাকটেরিয়া, মানে আমাদের একই পর্যায়ের ব্যাকটেরিয়ার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাভিরুলেন্ট স্ট্রেন, একটা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন। অ্যাভিরুলেন্ট স্ট্রেন যেটা, সেই ব্যাকটেরিয়াটা আমাদের সাধারণত দেখতে ঠিক আমাদের এরকম, এর ভিতরে আমাদের ডিএনএ থাকবে, এটা হচ্ছে অ্যাভিরুলেন্ট। এই অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়াটাকে আমরা চিহ্নিত করি সাধারণত 2R, আর বলতে রাফ। এই ব্যাকটেরিয়াটার চারদিকের যে আমাদের কোষপ্রাচীর আছে সেটা হচ্ছে অমসৃণ, তাই জন্য বলা হয় 2R। এটা হচ্ছে অ্যাভিরুলেন্ট। আর এর বৈশিষ্ট্য হলো এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না, রোগহীন এই ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টি করতে পারে না, তাই জন্য এটাকে আমাদের অ্যাভিরুলেন্ট বলা হয়। এবার আমরা দেখব ভিরুলেন্ট। ভিরুলেন্টের মধ্যে যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটা আমাদের ঠিক এরকম, এটা, এবং ওর চারদিকে একটা আমাদের আবরণ থাকবে, এই আবরণটাকে বলা হয় ক্যাপসুল। এই আবরণটাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুল থাকার জন্য এর চারদিকটা কী হবে, মসৃণ। এই চারদিকটা মসৃণ হওয়ার জন্য এই স্ট্রেনটার নাম আমরা দিব 1 2 3 3S। এস বলতে আমাদের মসৃণ। এটা আছে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারবে, এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারবে না। এই যে আবরণ, সেই আবরণটার নাম হচ্ছে আমাদের বলা হয় ক্যাপসুল। ক্যাপসুল যে রোগ সৃষ্টি করতে পারে তার উপর থাকে, আর যে সৃষ্টি করতে পারে না তার উপর ক্যাপসুল থাকে না। ঠিক আছে, তো আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি একই প্রজাতির মধ্যে দুটো ভাগ পেলাম। সেই দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাভিরুলেন্ট স্ট্রেন ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন ব্যাকটেরিয়া। অ্যাভিরুলেন্ট স্ট্রেনের যে ব্যাকটেরিয়াটা সেটা রোগ সৃষ্টি করতে পারে না, সেটা হচ্ছে 2R। ভিরুলেন্ট স্ট্রেনের ব্যাকটেরিয়া যে রোগ সৃষ্টি করতে হয় সেটা হচ্ছে আমাদের 3S। ঠিক আছে, এবার আমরা দেখব এইখানটায় যে আমাদের হেডিংয়ে দেখো গ্রিফিথের ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের পরীক্ষা। তো আমরা সাধারণত গ্রিফিথের বিজ্ঞানী গ্রিফিথের নাম অনুসারে গ্রিফিথ এবং ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের যে পরীক্ষা আছে, সেই ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের পরীক্ষায় এই যে ব্যাকটেরিয়া রূপান্তর ভবন কাকে বলে আমরা এখন সেই বিষয়টা একটু দেখে নেব যে ব্যাকটেরিয়া রূপান্তর ভবন কাকে বলে। ঠিক আছে, ব্যাকটেরিয়া রূপান্তর ভবন বোঝার জন্য আমাদের একটু এখানে ভালো করে লক্ষ্য করতে হবে যে ব্যাকটেরিয়াকে একটি আমরা পেট্রি ডিশের মধ্যে নিয়ে নেব। আমরা ধরি এইখানে একটা পেট্রি ডিশ আঁকার চেষ্টা করছি। এখানে আমরা একটা বড় করে পেট্রি ডিশ আঁকছি, যে পেট্রি ডিশের মধ্যে ব্যাকটেরিয়াকে রাখা হয়। এই এটা আমাদের পেট্রি ডিশ, এটা আমাদের পেট্রি ডিশ, যে পেট্রি ডিশের মধ্যে ব্যাকটেরিয়া আমাদের রাখা হয়।
আমরা একটা ভালো করে পেট্রি ডিশ এঁকে নিলাম, কারণ এই পেট্রি ডিশের মধ্যে ব্যাকটেরিয়াকে আমাদের কালচার করা হয়, ব্যাকটেরিয়া রাখা হয়, যেটা আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। পেট্রি ডিশ, এই পেট্রি ডিশের মধ্যে এইটার নাম হচ্ছে পেট্রি ডিশ। ধরো এটার নাম আমরা এখানে লিখে দিলাম পেট্রি ডিশ, একটা পাত্র। এবার পেট্রি ডিশের মধ্যে আমরা এক রকমের তরল পদার্থ দিব, যে তরল পদার্থের মধ্যে সাধারণত ব্যাকটেরিয়াকে রাখা হয় বা ব্যাকটেরিয়াকে লালন পালন করা হয়। ব্যাকটেরিয়াকে রাখলে, ব্যাকটেরিয়াকে যদি জীবিত করে রাখতে হয়, তার জন্য একটা তরল মাধ্যম দরকার পড়ে। সেই তরল মাধ্যমে ব্যাকটেরিয়াকে কী করে লালন পালন করা হয় বা ব্যাকটেরিয়া কালচার করা হয়, তাই জন্য আমাদের এই তরল মাধ্যমটা খুব প্রয়োজন, এবং এই তরল মাধ্যমটাকে বলা হয় আমাদের কালচার মাধ্যম। কালচার মাধ্যম এটা আমাদের ঠিক তরল পদার্থের মতো, যার মধ্যে ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, এবার এই কালচার মাধ্যমে আমরা এই ব্যাকটেরিয়াটাকে রাখবো। আমরা এখানে এই ব্যাকটেরিয়াটাকে রাখলাম, কালচার মাধ্যমে আমরা এই ব্যাকটেরিয়াটাকে রাখলাম, যে ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, এবং এর ডিএনএ এরকম করে দেখালাম। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি টু আর ব্যাকটেরিয়া। টু আর বলতে রাফ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে টু আর বা রাফ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না। এবং এই দিকে আমরা দেখাবো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটাকে আমরা লাল চিহ্ন দ্বারা দেখায় এবং মসৃণ। এর মধ্যে আছে আমাদের লাল ডিএনএ। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি 3S ব্যাকটেরিয়া বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। 3S ব্যাকটেরিয়া, যেটা আমাদের রোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এবার আমাদের বিষয়টা হলো যে এই 3S ব্যাকটেরিয়াটাকে এইখানে রাখার আগে আগুনে পুড়িয়ে দেওয়া হলো এবং তাপে মৃত করা হলো। এই 3S ব্যাকটেরিয়াটা তাপ দিয়ে মৃত করা হলো, তাপে মৃত করা হলো। 3S ব্যাকটেরিয়াটাকে তাপ দিয়ে মৃত করা হলো। এই 3S ব্যাকটেরিয়া যখন তাপে মৃত হয়ে যাবে, মৃত হওয়ার ফলে এই 3S ব্যাকটেরিয়া থেকে ডিএনএটা বেরিয়ে চলে আসবে আমাদের কালচার মাধ্যমের মধ্যে। কালচার মাধ্যমে বেরিয়ে চলে আসবে ডিএনএটা। ঠিক আছে, যখন এই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে তাপ দ্বারা মৃত করা হবে এবং মৃত করার পর কালচার মিডিয়ামে যখন থাকবে, তখন ওর ভিতর থেকে ডিএনএটা সেটা আমাদের বেরিয়ে কালচার মিডিয়ামে চলে আসবে বা কালচার মাধ্যমে চলে আসবে। এবার কালচার মাধ্যম থেকে এই আমাদের ডিএনএটা, যে ডিএনএটা এর মধ্যে ছিল, ঠিক আছে, সেই ডিএনএটা আমাদের আস্তে আস্তে যে ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টি করতে পারতো না, সেই ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে কালচার মিডিয়াম থেকে প্রবেশ করে যাবে। এবং এই যে আমাদের ডিএনএ, যেটা রোগ সৃষ্টি করতে পারতো যে ব্যাকটেরিয়াটা, তার যে ডিএনএটা, সেই ডিএনএটা আমাদের আস্তে আস্তে এই ব্যাকটেরিয়াটার ভিতরে ঢুকে ওই ব্যাকটেরিয়াটার ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এইবার এই ব্যাকটেরিয়াটা যে রোগ সৃষ্টি করতে পারতো, তারপর মৃত হয়ে যাওয়ার পর ওর যে ডিএনএটা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর জিনটা বা আমাদের ডিএনএটা আমাদের যে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না তার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর অটোমেটিক দেখা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা এবার রোগ সৃষ্টি করতে পারছে। এই ব্যাকটেরিয়াটা এবার রোগ সৃষ্টি করতে পারছে এবং তার বাইরে একটা ক্যাপসুল বা আবরণ সৃষ্টি করতে পারছে। তখন আমরা দেখছি যে এই যে 2R যে ব্যাকটেরিয়াটা ছিল, যেটা রোগহীন ব্যাকটেরিয়া, সেটা আমাদের পরিবর্তন হয়ে গেল 2R থেকে 3S ব্যাকটেরিয়াতে, যেটা রোগ সৃষ্টি করতে পারছে, রোগ সৃষ্টি করতে পারছে। এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাকটেরিয়া ওর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ও রোগ সৃষ্টি করতে পারতো না, 2R ছিল, তারপর রোগ সৃষ্টি করতে পারছে, 3S হয়ে যাচ্ছে। বলছে কেন হলো, কীভাবে হলো? রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াটা ছিল, সেই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটার যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে
সেই ক্ষমতাটা ছিল যে ক্ষমতার জন্য এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারতো। তার ডিএনএটা বেরিয়ে গেল, বেরিয়ে এসে একটা ভালো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে গেল। ভালো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে গিয়ে যেহেতু ওই ডিএনএটার মধ্যে রোগ সৃষ্টি করার ক্ষমতা ছিল, তার জন্য এখন এর ভিতরে থাকার জন্য এখন রোগ সৃষ্টি করতে পারছে। তো আমরা বলতে পারছি যে ডিএনএর জন্য একটা ব্যাকটেরিয়ার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে বা রূপান্তর হয়ে যাচ্ছে। যেটা রোগ সৃষ্টি করতে পারতো না সেটা এখন রোগ সৃষ্টি করতে পারছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলছে আমাদের ব্যাকটেরিয়ার রূপান্তর। এই ঘটনাটাকে বলছে ব্যাকটেরিয়ার রূপান্তর। এবার এখানে আমাদের আরও কয়েকটা জিনিস দেখবো, যে ব্যাকটেরিয়া থেকে ডিএনএটা বেরাচ্ছে সেই ব্যাকটেরিয়াটাকে বলা হয় দাতা ব্যাকটেরিয়া। দাতা ব্যাকটেরিয়া। আর যে ব্যাকটেরিয়াটা ডিএনএ গ্রহণ করছে সেই ব্যাকটেরিয়াটাকে বলা হয় আমাদের গ্রাহিতা ব্যাকটেরিয়া। গ্রাহিতা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং দাতা ব্যাকটেরিয়া থেকে ডিএনএটা কালচার মাধ্যমে প্রথমে আসছে কোথায়? কালচার মাধ্যমে। কালচার মাধ্যম থেকে তারপর আমাদের গ্রাহিতা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকছে, ঠিক আছে। এই ঘটনাটাকে আমরা বলবো ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন। ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন, এটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন। এইভাবে ব্যাকটেরিয়া কী হয়? নিজের ক্যারেক্টার চেঞ্জ করে নেয়, ঠিক আছে। এই আমাদের ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন, এই ধর্মটার উপর বেস করে আমাদের গ্রিফিথ নেক্সট আমাদের পরীক্ষাটা করবে। তো আমরা প্রথমে দেখলাম যে পরীক্ষাটার নাম হচ্ছে গ্রিফিথের ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের পরীক্ষা। পরীক্ষাটা শুরু করে 1928 সালে। এই পরীক্ষাটা করার মেন কারণ হলো যে জিনগত বস্তুর রাসায়নিক প্রকৃতিটা কী, সেই জিনগত বস্তুটা কী, প্রোটিন, ডিএনএ, আরএনএ। এই পরীক্ষাটা করার জন্য আমাদের গ্রিফিথ ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া নিয়েছিল, যে ব্যাকটেরিয়াটা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। বর্তমানে সেই ব্যাকটেরিয়াটার নাম আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেন বা দুটি ভাগ দরকার পড়েছিল। সেই দুটি ভাগের মধ্যে একটি নিউমোনিয়া আমাদের যেটা রোগ সৃষ্টি করতে পারে সেটাকে অ্যাভ্রুলেন্ট স্ট্রেন, আর একটি নিউমোনিয়া যেটি আমাদের রোগ সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে আমাদের ভিরুলেন্ট স্ট্রেন, ঠিক আছে। ভিরুলেন্ট স্ট্রেনটা আমাদের লাল কালার দিয়ে দেখিয়েছি, অ্যাভ্রুলেন্ট স্ট্রেনটা আমাদের সবুজ কালার দিয়ে দেখিয়েছি। এবার আমাদের দেখতে হবে যে ব্যাকটেরিয়া রূপান্তর ভবন জিনিসটা কী। ব্যাকটেরিয়া রূপান্তর ভবন জিনিসটা কী না, দাতা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ প্রথমে কালচার মিডিয়ামে আসবে, কালচার মিডিয়াম থেকে গ্রাহিতা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে যাবে, এবং তার ফলে যে ব্যাকটেরিয়াটা গ্রহণ করলো ডিএনএ, সেই ডিএনএটা নিজের বৈশিষ্ট্য প্রকাশ করছে। তার জন্য আগে যে ব্যাকটেরিয়াটার ক্ষমতা ছিল, যেমন 2R ছিল, সেটা এখন আমাদের 3S পরিণত হয়ে গেল। 2R থেকে 3S রূপান্তরিত হওয়ার ঘটনাটাকে আমাদের বলছে রূপান্তর ভবন, ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন। এটা হচ্ছে ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের ধর্ম। এরপর আমরা গ্রিফিথের পরীক্ষা শুরু করব। এরপর আমরা গ্রিফিথের পরীক্ষা শুরু করছি। গ্রিফিথের যে পরীক্ষাটা আছে, সেই গ্রিফিথের পরীক্ষাটা আমাদের প্রথমে আমরা লিখব যে গ্রিফিথ বিজ্ঞানী, গ্রিফিথ গ্রিফিথ 2R একটি স্ট্রেন ও 3S ব্যাকটেরিয়া দুটিকে ইঁদুরের দেহে প্রয়োগ করে। দেহে প্রয়োগ করে। গ্রিফিথ কী করেছে? গ্রিফিথ আমাদের যে নিউমোনিয়া ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেন, সেই দুটি স্ট্রেন একটি রোগ সৃষ্টি করতে পারে, একটি রোগ সৃষ্টি করতে পারে না। এই দুটি ব্যাকটেরিয়াকে ইঁদুরের দেহের মধ্যে কী করবে? প্রবেশ করাবে ইঞ্জেকশনের মাধ্যমে। তারপর তার ফলাফলগুলো লক্ষ্য করবে। যেহেতু গ্রিফিথ ব্যাকটেরিয়াগুলোকে ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করাচ্ছে, তার জন্য এই পরীক্ষা পদ্ধতিকে বলা হয় ইন ভিভো পরীক্ষা। ইন ভিভো পরীক্ষা, ঠিক আছে। এরপর আমরা দেখব কি হচ্ছে। প্রথমে আমরা লক্ষ্য করে দেখব যে
2R ব্যাকটেরিয়া, যেটা রোগ সৃষ্টি করতে পারে না, সেই ব্যাকটেরিয়াটা গ্রিফিথ ইঞ্জেকশনের মাধ্যমে সেই ব্যাকটেরিয়াটাকে গ্রিফিথ ইঞ্জেকশনের মাধ্যমে ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করাবে। ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করাবে। কিছুক্ষণ পর লক্ষ্য করবে যে ইঁদুরটি জীবিত আছে। ইঁদুর জীবিত। বলছে ইঁদুরটি জীবিত কেন? কারণ এই যে 2R ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের রোগ সৃষ্টি করতে পারে না, তার জন্য কী হবে, ইঁদুরটা জীবিত থাকবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কী করবে? দ্বিতীয় নম্বর পয়েন্ট আমাদের 3S ব্যাকটেরিয়া। 3S ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাকে গ্রিফিথ ইঁদুরের দেহের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে দেবে। এই ব্যাকটেরিয়াটা যখন ইঁদুরের দেহের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করে দেবে, তার কিছুক্ষণ পর লক্ষ্য করবে যে কী হচ্ছে, ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করাবে। তারপর কিছুক্ষণ পর লক্ষ্য করবে, দেখবে যে ইঁদুর দেহের মধ্যে কী হচ্ছে। তো দেখবে যে ইঁদুর মৃত বা ইঁদুরটি মারা যাচ্ছে। কেন ইঁদুরটি মারা যাচ্ছে? কারণ আমাদের 3S ব্যাকটেরিয়াটা আমাদের রোগ সৃষ্টি করতে পারে, তাই জন্য ইঁদুরটি মারা যায়। এরপর আমাদের এর পরবর্তী ঘটনাটা দেখব। পরবর্তী ঘটনাটা হলো যে এই 3S ব্যাকটেরিয়া, এই যে আমাদের 3S ব্যাকটেরিয়াটা যেটা আছে, 3S ব্যাকটেরিয়া, এরকম করে আমরা দেখছি 3S ব্যাকটেরিয়া যেটা রোগ সৃষ্টি করতে পারে। 3S ব্যাকটেরিয়া তাপ দিয়ে মৃত করা হলো। তাপে মৃত করে 3S ব্যাকটেরিয়াটাকে তাপে মৃত করার পর ইঁদুরের দেহের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হলো। তারপর কি দেখা যায়? তারপর দেখা গেল ইঁদুরের দেহের মধ্যে ইঁদুরটি জীবিত। বলছি ইঁদুর জীবিত কেন হলো? কারণ এই ব্যাকটেরিয়াটাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে এই ব্যাকটেরিয়ার চারদিকের যে আবরণ, ক্যাপসুল এবং বাইরের প্রাচীর সমস্ত কিছু কী হচ্ছে, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার ফলে কী হয়ে যায় যে এই ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টি করতে পারে না, তাই জন্য ইঁদুরটি কী আছে, আমাদের জীবিত আছে। এর পরবর্তী ঘটনা কী হলো? পরবর্তী ঘটনাতে আমরা দেখছি যে এই মৃত 3S প্লাস, মানে তাপে মৃত 3S প্লাস আমাদের 2R তাপে মৃত 3S প্লাস 2R, এই দুটোকে মিক্সড করা হলো। মিক্সড করে ইঞ্জেকশনের মাধ্যমে ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করা হলো। ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করার পর আমরা ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করার পর এবার আমরা কি দেখতে পাবো? সাধারণত যেহেতু তাপে মৃত ব্যাকটেরিয়া, এটা আমাদের রোগ সৃষ্টি করতে পারছে না, এবং 2R এটাও রোগ সৃষ্টি করতে পারছে না। তার ফলে আমাদের মৃত জীবদের মধ্যে রোগ সৃষ্টি না হওয়ার কথা এবং জীবিত হওয়ার কথা, কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ইঁদুরটি মৃত। ইঁদুর মারা গেল কেন? কারণ আমরা এখানটায় ভালো করে যদি দেখি যে 2R ব্যাকটেরিয়া, ইঁদুরদের মধ্যে প্রবেশ করে ইঁদুরটি জীবিত থাকছে, কারণ আমাদের এই ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারছে না। তাই জন্য কী হচ্ছে, ইঁদুরটি জীবিত থাকছে। তারপর আছে আমাদের 3S ব্যাকটেরিয়াটা, সেটা যদি আমাদের জীবিত বা
ঠিকঠাক ব্যাকটেরিয়া প্রবেশ করা হয় 3S, সেই 3S ব্যাকটেরিয়া প্রবেশ করার ফলে এই দুটো দেহের মধ্যে রোগ সৃষ্টি করতে পারছে, এই দুটি মারা যাচ্ছে। ঠিক আছে, তারপর আমাদের তাপে মৃত্যু করে এই 3S ব্যাকটেরিয়া যখন ইঁদুরদের মধ্যে প্রবেশ করে তখন ইঁদুরটি আবার জীবিত থাকছে, কারণ এই ব্যাকটেরিয়াটাকে যেটা রোগ সৃষ্টি করতে হয় তাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইঁদুরদের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে না। এবার দেখা গেলো এই তাপে মৃত ব্যাকটেরিয়া যেটা রোগ সৃষ্টি করতে পারে না এবং যেটা রোগবিহীন ব্যাকটেরিয়া সেই দুটো ব্যাকটেরিয়াকে মিক্সড করে যখন ইঁদুরদের মধ্যে প্রবেশ করেছে ইঁদুরটা দেখছি তখন মারা যাচ্ছে, কিন্তু আমাদের ইঁদুরটি মারা যাওয়ার কথা না, তবু ইঁদুরটি গিয়েছে মারা যাচ্ছে। তার জন্য আমাদের বিজ্ঞানী গ্রিফিথ ইঁদুরের দেহ থেকে রক্ত বের করলো, রক্ত বের করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে কেন মারা যাচ্ছে। তখন দেখতে পেল রক্ত সংগ্রহ করে মৃত ইঁদুরের রক্ত সংগ্রহ করে দেখতে পেল যে রক্তের মধ্যে জীবিত 3S, রক্তের মধ্যে জীবিত 3S ব্যাকটেরিয়া, রক্তের মধ্যে জীবিত 3S ব্যাকটেরিয়া শনাক্ত করলো। তো এই যে রক্তের মধ্যে 3S ব্যাকটেরিয়া শনাক্ত করলো, তো প্রশ্ন হলো রক্তের মধ্যে 3S ব্যাকটেরিয়াটা আসলো কোথা থেকে? কারণ আমরা যেহেতু ইঁদুরের মধ্যে মৃত 3S দিয়েছিলাম আর জীবিত 2বার দিয়েছিলাম, কিন্তু ওই ইঁদুরের দেহের মধ্যে আমরা পেলাম যে জীবিত 3S। এইবারে এই যে জীবিত 3S, এই জীবিত 3Sটা আসলো কোথা থেকে সেই সন্ধান কিন্তু আমাদের গ্রিফিথ সঠিকভাবে করতে পারেনি। তখন গ্রিফিথের মনের মধ্যে জাগে এবং গ্রিফিথ বলে যে হয়তো মৃত ব্যাকটেরিয়ার দেহ থেকে এই যে ক্যাপসুল, সে কোনো ক্যাপসুলের কোনো উপাদান মৃত ব্যাকটেরিয়ার এই যে তাপে মৃত 3S ব্যাকটেরিয়ার ক্যাপসুলের কোনো উপাদান 2R'ের মধ্যে প্রবেশ করে গেছে এবং 2Rকে 3S রূপান্তরিত করে দিয়েছে। ঠিক আছে, উনি লাস্টে এটাই বলেন যে মৃত ব্যাকটেরিয়ার ক্যাপসুল জাতীয় কোনো পদার্থ মৃত ব্যাকটেরিয়ার ক্যাপসুল বা আবরণ ক্যাপসুল জাতীয় কোনো পদার্থ জাতীয় কোনো উপাদান 2R ব্যাকটেরিয়াকে 3S ব্যাকটেরিয়াতে আমাদের রূপান্তরিত করেছে, যেহেতু মৃত ইঁদুরের দেহের মধ্যে আমাদের 3S ব্যাকটেরিয়াটা জীবিত পাচ্ছে, তাই জন্য ওই ভাবলো যে জীবিত ব্যাকটেরিয়াটা আমরা 3S দিই মৃত দিয়েছি, তাই জন্য ওই ভাবছে যে মৃত ব্যাকটেরিয়ার দেহের ক্যাপসুলের কোনো উপাদান জীবিত 2R'ের মধ্যে প্রবেশ করে গিয়ে জীবিত 2Rটাকে 3S রূপান্তরিত করেছে। কিন্তু কে রূপান্তর করেছে সেটা বলতে পারেনি, তিনি বলেছে যে কোনো রূপান্তরকারী মানে কোনো উপাদান, সেই উপাদানটাকে বলে আমাদের রূপান্তরকারী বস্তু, সেই উপাদানটাকে বলে তিনি রূপান্তরকারী বস্তু। রূপান্তরকারী বস্তু আমাদের 2Rকে 3R'ে মানে 2Rকে 3S রূপান্তরিত করেছে, কিন্তু কে রূপান্তরিত করেছে তার কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি। কথার অর্থ আমরা এখানে উল্লেখিতভাবে লিখে দেবো যে এই যে রূপান্তরের জিনগত ব্যাখ্যা তিনি দিতে পারেননি, জিনগত ব্যাখ্যা তিনি দিতে পারেননি, জিনগত ব্যাখ্যা তিনি দিতে পারেন। ঠিক আছে, গ্রিফিথ নিজের পরীক্ষাকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছিল বা এত দূর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছিল, তারপর কিন্তু আর পরীক্ষা নিরীক্ষা করতে পারেনি। ঠিক আছে, এর পরীক্ষাটা গ্রিফিথের এত দূর রেখে যাওয়া পরীক্ষাটা আমাদের 3টে বিজ্ঞানী পরবর্তী পরীক্ষাগুলো সম্পূর্ণ করে। 3টে বিজ্ঞানী, সেই 3টে বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যাভেরি, ম্যাকলিওড, ও ম্যাককার্টি। এই 3জন বিজ্ঞানী পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলোকে আমাদের আলোচনা করতে থাকে এবং তারা এই 3জন বিজ্ঞানী প্রমাণ করতে থাকে এই যে রূপান্তরকারী যে বস্তু, সেই রূপান্তরকারী বস্তুটাই হচ্ছে আমাদের ডিএনএ, যার মধ্যে জিন অবস্থান করে। ঠিক আছে,
এই তিনজন বিজ্ঞানী এই যে আমাদের আলোচনা, সেই আলোচনাটা আমাদের করেন 1944 সালে। ঠিক আছে, গ্রিফিথের পরীক্ষার পরবর্তী আলোচনা এই তিনজন বিজ্ঞানী অগ্রসর করে 1944 সালে। এই তিনজন বিজ্ঞানী ইঁদুরের দেহের মধ্যে কিন্তু পরীক্ষা করে না, ইঁদুরের দেহের বাইরে পরীক্ষা করে। তাই জন্য এদের পরীক্ষাটাকে আমরা বলবো ইন ভিট্রো পরীক্ষা। গ্রিফিথ ইঁদুরের দেহের মধ্যে পরীক্ষা করে, তাই জন্য ওটাকে ইন ভিভো পরীক্ষা বলতাম। এখন এই তিনজন বিজ্ঞানী আমাদের ইঁদুরের দেহের বাইরে পরীক্ষা নিরীক্ষা করেছিল, তাই জন্য এদেরকে আমরা বলবো ইন ভিভো পরীক্ষা। ঠিক আছে, এই পরীক্ষায় এই তিনজন বিজ্ঞানী কী করছে? এই পরীক্ষায় তিনজন বিজ্ঞানী যে ঘটনাটা করে বা কাজটি করে সেটা হলো ওই যে আমাদের তাপে মৃত 3S ব্যাকটেরিয়া, সে তাপে মৃত 3S ব্যাকটেরিয়াকে সংগ্রহ করবে। কথার অর্থ প্রথমে আমরা এখানে লিখব যে তাপে মৃত ব্যাকটেরিয়া, তাপে মৃত যে ব্যাকটেরিয়া, সে তাপে মৃত ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়াকে আমরা ছবি দিয়ে দেখিয়ে দিই। তাপে মৃত ব্যাকটেরিয়া, এটা তাপে মারা গেছে, তাপে মৃত ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটাকে প্রথমে ফিল্টার করি, ফিল্টার করা হয়। ফিল্টার করার পর পরিশ্রুত করা হয় বা আমাদের ছেঁকে নেওয়া হয়। পরিশ্রুত মৃত 3S ব্যাকটেরিয়া, আমরা তাপে মৃত ব্যাকটেরিয়াটাকে ফিল্টার করে পরিশোধিত করে নিলাম। পরিশোধিত করার পর ওরা সংগ্রহ করলো। ঠিক আছে, পরিশোধিত করার পর যে সংগ্রহ করলো, সেই সংগৃহীত ব্যাকটেরিয়া, সেই সংগৃহীত মৃত 3S ব্যাকটেরিয়া ওরা 3টে টেস্ট টিউবের মধ্যে নিল। তিনটে টেস্ট টিউবের মধ্যে নিল। একটি টেস্ট টিউব, দুটি টেস্ট টিউব, আর একটা টেস্ট টিউব। ওরা 3টে টেস্ট টিউব নিল। তিনজন বিজ্ঞানী অ্যাভরি, ম্যাকলিওড, ম্যাককার্ডি প্রথমে আমাদের এই মৃত 3S ব্যাকটেরিয়া পরিশোধিত করে আমাদের 3টে টেস্ট টিউব নিল। সেই 3টে টেস্ট টিউবের মধ্যে এই মৃত 3S ব্যাকটেরিয়াটাকে কালচার মাধ্যমের মধ্যে রাখলো। ঠিক আছে, এই মৃত 3S ব্যাকটেরিয়াটাকে কালচার মাধ্যমের মধ্যে রাখলো। মৃত 3S ব্যাকটেরিয়া, সেই মৃত 3S ব্যাকটেরিয়াটা যখন কালচার মাধ্যমে থাকবে, যেহেতু আগুনে পুড়ে যাওয়া ব্যাকটেরিয়া, তার জন্য এর ভিতর থেকে ডিএনএগুলো আমাদের এই কালচার মিডিয়ামে বেরিয়ে থাকবে। মৃত আগুনে পুড়ে যাওয়া ব্যাকটেরিয়া, তাই জন্য ওর ডিএনএগুলো বেরিয়ে আমাদের ওদের যে কালচার মিডিয়াম, যে মিডিয়ামে ব্যাকটেরিয়া রাখা হচ্ছে, সেই ব্যাকটেরিয়ার মধ্যে ওরা অবস্থান করবে। আগুনে মৃত ব্যাকটেরিয়া, ঠিক আছে, ওর যে আমাদের ডিএনএ, যেহেতু ব্যাকটেরিয়াটা আমাদের আগুনে মৃত পুড়ে গেছে, তার জন্য ওর ডিএনএটা এই কালচার মিডিয়াম যে আছে, সেই কালচার মিডিয়ামে অবস্থান করবে। ঠিক আছে, এরপর আমরা এই জিনিসটা খুব ইজি বুঝতে পারলাম যে তিনজন বিজ্ঞানী 1944 সালে ইন ভিট্রো পরীক্ষা করছে। কথার অর্থ ইঁদুরের মধ্যে পরীক্ষা করছে, ইঁদুরের বাইরে পরীক্ষা করছে। প্রথমে তাপে যে ব্যাকটেরিয়াটা মারা গেলো, সেই তাপে ব্যাকটেরিয়াটাকে ফিল্টার করে পরিশোধিত করে সংগ্রহ করে ওরা কী করলো, 3টে টেস্ট টিউবের মধ্যে কালচার মিডিয়ামে রাখলো। এবং যখন কালচার মিডিয়ামে রাখলো, তখন ব্যাকটেরিয়ার ভিতর থেকে যে ডিএনএগুলো, সেই ডিএনএগুলো বেরিয়ে আমাদের কালচার মিডিয়ামে অবস্থান করলো। কারণ ব্যাকটেরিয়াগুলো মারা গেছে, পুড়ে গেছে, তাই জন্য। ঠিক আছে, এরপর এই 3টে টেস্ট টিউবের মধ্যে, ঠিক আছে, প্রথমে
এই প্রথম টেস্টিওর মধ্যে যেটা দেয় সেটা হচ্ছে প্রোটিএজ উৎসেচক, প্রোটিএজ উৎসেচক দেয়, প্রোটিএজ উৎসেচক দেয়। তারপর দেয় আরএনএজ, আরএনএজ উৎসেচক। তারপর দেয় ডিএনএজ উৎসেচক। তিনটে উৎসেচক দেয়, ঠিক আছে। এই তিনটে টেস্টের মধ্যে যে আমাদের তাপে মৃত 3S ব্যাকটেরিয়া রেখেছে, সেই তাপে মৃত 3S ব্যাকটেরিয়া আর মধ্যে প্রথমে প্রোটিএজ দেয়, তারপর আরএনএ দেয়, তারপরে ডিএনএ দেয়, তিনটে আমাদের জিনিস দেয়। এরপর আমাদের কি দেখি, এরপর দেখি যে প্রোটিএজ এই দ্রবণটার মধ্যে যতগুলো প্রোটিন আছে সমস্ত প্রোটিনকে ভেঙে নষ্ট করে দেবে, প্রোটিন নাই হয়ে যাবে। আরএনএস এই দ্রবণটার মধ্যে যতগুলো আরএনএ আছে সেই সমস্ত আরএনএগুলোকে নষ্ট করে দেবে, নাই হয়ে যাবে। এটা ডিএনএস এই দ্রবণের মধ্যে যতগুলো ডিএনএ সমস্ত ডিএনএ কী করে দেবে, নষ্ট হয়ে যাবে, নাই হয়ে যাবে। এরপর কি হচ্ছে, এরপর তারা তিনটে পেট্রি ডিশ নেবে, তারপর তারা তিনটে পেট্রি ডিশ নেবে। সেই তিনটে পেট্রি ডিশ আমরা একটু এখানে আমাদের বোঝার সুবিধার জন্য বা আমাদের দেখার জন্য, ভালো করে যেন আমরা বুঝতে পারি বা দেখতে পারি, তিনটে আমরা পেট্রি ডিশ আঁকবো। এটা একটা পেট্রি ডিশ, এটা একটা পেট্রি ডিশ। এই পেট্রি ডিশগুলো আমরা আঁকছি কারণ আমাদের সুবিধার জন্য বোঝার। এরপর এখানে একটা আমরা পেট্রি ডিশ আঁকবো। এগুলো আঁকা খুব সহজ, শুধু একটু মাথায় ধ্যান রাখতে হবে আর একটু শুধু দেখে নিতে হবে কীভাবে করতে হচ্ছে, তার জন্য তোমরাও করতে পারবে। এটা হলো আমাদের দ্বিতীয় পেট্রি ডিশ, আর একটা আমাদের পেট্রি ডিশ লাগবে। দ্বিতীয় পেট্রি ডিশ, একটা আমাদের পেট্রি ডিশ লাগবে, সেটা হচ্ছে আমাদের তৃতীয় পেট্রি ডিশ। এগুলো হলো আমাদের পেট্রি ডিশ। এই যে পেট্রি ডিশ আমরা আঁকলাম, সেই পেট্রি ডিশের মধ্যে তিনটে পেট্রি ডিশের মধ্যে ব্যাকটেরিয়া রাখার জন্য আমরা কালচার মিডিয়াম বা তরল মাধ্যম দিব, যে তরল মাধ্যমে ব্যাকটেরিয়া লালন পালন হয় বা আমাদের ব্যাকটেরিয়ার পুষ্টি দ্রব্য, যে পুষ্টি দ্রব্যগুলো ব্যাকটেরিয়া শোষণ করে ব্যাকটেরিয়া আমাদের বড় হয় বা বংশ বিস্তার করে, ঠিক আছে। তারপর আমরা এর মধ্যে 3S 2R ব্যাকটেরিয়া, তিনটে দিয়ে আমাদের 2R ব্যাকটেরিয়া দেবো, সেই 2R ব্যাকটেরিয়াগুলো আমরা সাধারণত সবুজ 2R ব্যাকটেরিয়া, এটাতেও আমাদের 2R ব্যাকটেরিয়া দেব, সবুজ 2R ব্যাকটেরিয়া ডিএনএ। এটা আছে অমসৃণ 2R ব্যাকটেরিয়া, তিনটেতে আমরা 2R ব্যাকটেরিয়া দিলাম। এটা আমরা লিখে দিই, যেটা হলো আমাদের অমসৃণ 2R ব্যাকটেরিয়া, এটা হলো আমাদের অমসৃণ 2R ব্যাকটেরিয়া, এটা হলো আমাদের 2R ব্যাকটেরিয়া, অমসৃণ 2R ব্যাকটেরিয়া।
ঠিক আছে। এইবার যে ঘটনাটা ঘটে, প্রথমে আমাদের এই টেস্ট টিউবের মধ্যে মৃত 3S রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা ছিল, কিন্তু যেহেতু এটা মৃত বা মারা গেছে তার জন্য এর ভেতর থেকে যে ডিএনএ, সেই ডিএনএগুলো আমাদের এই তরল দ্রবণের মধ্যে চলে এসেছে এবং এই দ্রবণে প্রোটিএস দিল। প্রোটিএস দেওয়া বলতে আমাদের প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক দেওয়ার জন্য এখানে যতগুলো প্রোটিনের সমস্ত প্রোটিন কী হলো, নষ্ট হয়ে গেল। এরপর এই দ্রবণটাকে এই পেট্রি ডিশের মধ্যে ঢেলে দেওয়া হলো। এই দ্রবণটাকে পেট্রি ডিশের মধ্যে ঢেলে দেওয়া হলো। দ্রবণটাকে যখনই আমাদের পেট্রি ডিশের মধ্যে ঢেলে দেওয়া হলো, দ্রবণটাকে যখনই আমরা পেট্রি ডিশের মধ্যে ঢেলে দেওয়া হলো, তার ফলে কী হবে, এই ব্যাকটেরিয়া যে ডিএনএ, সেই ডিএনএগুলো আমাদের এর মধ্যে আসলো। ব্যাকটেরিয়ার ডিএনএগুলো আমাদের এই কালচার মিডিয়ামের মধ্যে আসলো। ব্যাকটেরিয়ার ডিএনএগুলো কালচার মিডিয়ামের মধ্যে আসলো। এই ব্যাকটেরিয়ার ডিএনএগুলো কালচার মিডিয়ামের মধ্যে আসার জন্য ব্যাকটেরিয়ার ডিএনএগুলো কালচার মিডিয়ামে আসার জন্য এই ডিএনএগুলো তারপর কালচার মিডিয়াম থেকে এই 2R যে আমাদের ব্যাকটেরিয়া ছিল, সেই 2R ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেল। তার জন্য 2R ব্যাকটেরিয়াটা আর বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বা চরিত্র চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে এই 2R ব্যাকটেরিয়াটাই আমাদের, যেহেতু রোগ সৃষ্টিকারী ডিএনএ যেটা, সেই ডিএনএটা এর মধ্যে প্রবেশ করে গেল, তাই জন্য 2R ব্যাকটেরিয়াটাই আমাদের, লাল ডিএনএটা যেহেতু এর মধ্যে প্রবেশ করে গেল, তার জন্য 2R ব্যাকটেরিয়াটাই আমাদের এই বাইরে ক্যাপসুল আবরণ গঠন করে আমাদের 3S ব্যাকটেরিয়ায় রূপান্তর হয়ে গেল। 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়ে গেল এবং এই 3S ব্যাকটেরিয়াটা আমাদের অনেকগুলো কলোনি গঠন করবে বা উপনিবেশ গঠন করবে, বংশ বিস্তার করে নিজেদের সংখ্যা বিস্তার করবে। তার জন্য বলে আমাদের কলোনি গঠন করে বা উপনিবেশ গঠন করে, ঠিক আছে। এবং এরা রোগ সৃষ্টি করতে পারে। এরপর ঠিক একই রকম এই যে তাপে মৃত 3S যে ব্যাকটেরিয়া, সেই তাপে মৃত 3S ব্যাকটেরিয়া পরিশ্রুত করে যখন আমাদের কালচার মিডিয়ামের টেস্ট টিউবের মধ্যে রাখা হলো, তখনও ওই ব্যাকটেরিয়া থেকে ডিএনএটা বেরিয়ে এই তরল মিডিয়ামের মধ্যে চলে আসলো এবং এই অবস্থায় যখন আরএনএ উৎসেচক দেওয়া হলো, এই দ্রবণের মধ্যে যতগুলো আরএনএ, সমস্ত আরএনএ কী হলো, নষ্ট হয়ে গেল। তারপর এই দ্রবণটাকে যখন এই পেট্রি ডিশের মধ্যে ঢালা হলো, তখন এইখানে যতগুলো আরএনএ ছিল, আরএনএ নষ্ট হলো, কিন্তু যতগুলো ডিএনএ ছিল, সেই ডিএনএগুলো তো আমাদের সতেজ আছে, সেই ডিএনএগুলো আমাদের এই দ্রবণের মধ্যে চলে আসলো, এই দ্রবণের মধ্যেই চলে আসলো। এবার এই ডিএনএগুলো ঠিক এই 2R ব্যাকটেরিয়ার মধ্যে কী হলো, কালচার মাধ্যম থেকে, এর মধ্যে যে কালচার মাধ্যম, সেই কালচার মাধ্যম থেকে প্রবেশ করে গেল। প্রবেশ করার জন্য আমাদের এই 2R ব্যাকটেরিয়াটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়ে এই 2R ব্যাকটেরিয়াটা আমাদের, 2R ব্যাকটেরিয়াটা যেহেতু ওর মধ্যে আমাদের রোগ সৃষ্টিকারী জিন প্রবেশ করে গেল, রোগ সৃষ্টিকারী জিন প্রবেশ করে গেল, রোগ সৃষ্টিকারী জিন প্রবেশ করার জন্য বাইরের দিকে আমাদের ক্যাপসুল আবরণ গঠন করলো এবং এই 2R ব্যাকটেরিয়াটা আমাদের 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়ে গেল। 2R ব্যাকটেরিয়াটা আমাদের 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়ে গেল এবং এই 3S ব্যাকটেরিয়া জীবিত এবং এই 3S ব্যাকটেরিয়াটা আমাদের অনেকগুলো উপাদান করলো এবং তারা কলোনি গঠন করলো বা উপনিবেশ গঠন করলো, নিজের বংশ বিস্তার করলো, সংখ্যা বৃদ্ধি করলো এবং তারা অবস্থান করলো। এরপর ঠিক একই রকমভাবে এই টেস্ট টিউবের মধ্যে আমাদের তাপে মৃত 3S ব্যাকটেরিয়া আছে। তাপে মৃত 3S ব্যাকটেরিয়া থেকে ডিএনএগুলো আমাদের কালচার মিডিয়ামে বেরিয়ে এসে অবস্থান করেছে এবং এই অবস্থায় এর মধ্যে ডিএনএস দেওয়া হলো। ডিএনএস দিলে এখানে যতগুলো ডিএনএ আছে, সেই সমস্ত ডিএনএ কী হবে, নষ্ট হয়ে যাবে। এই সমস্ত ডিএনএ নষ্ট হয়ে গেলে এই দ্রবণটাকে যখন আমরা পেট্রি ডিশের মধ্যে দিয়ে দেবো, ঢেলে দেবো, ঢালার পর এর ভিতরে আর তো কোনো ডিএনএ নেই, সমস্ত ডিএনএ নষ্ট হয়ে গেছে। সেই ডিএনএ আর এই কালচার মিডিয়াম থেকে আমাদের এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। তার ফলে এই ব্যাকটেরিয়াটা আমাদের 3S রূপান্তরিত হতে পারবে না। এবার দেখা গেলো যেহেতু ডিএনএ নষ্ট হওয়ার পর যখন আমরা ডিএনএস দিচ্ছি, ডিএনএ নষ্ট হচ্ছে, ডিএনএ নষ্ট হওয়ার পর, ঠিক আছে, আর এই 3S মানে 2R ব্যাকটেরিয়াটা 3S রূপান্তরিত হতে পারছে না। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে 2R থেকে 3S রূপান্তর করছে, সেই 2R থেকে 3S রূপান্তর করার জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে ডিএনএ। কারণ ডিএনএ নষ্ট হওয়ার পর কিন্তু 2R থেকে 3S রূপান্তরিত হতে পারছে না। যখন আমরা প্রোটিন নষ্ট করলাম তখন 2R থেকে 3S রূপান্তরিত হলো, কারণ ডিএনএটা কাজ করেছিল। যখন আমরা আরএনএ নষ্ট করলাম তখন আমাদের 2R থেকে 3S রূপান্তরিত হলো, কারণ ডিএনএ কাজ করেছিল। আর যখন ডিএনএ নষ্ট করছি, ডিএনএস দিয়ে ডিএনএ নষ্ট করছি, তখন কিন্তু 2R 3S রূপান্তরিত হতে পারছে না। তো এর থেকে পরিষ্কার যে রূপান্তর করার জন্য যে জিনিসটা দায়ী, সেটা হচ্ছে আমাদের ডিএনএ নষ্ট করে দিয়েই কিন্তু আমাদের তারপর 2R 3S রূপান্তরিত হতে পারছে না। এর থেকেই প্রমাণিত হলো বা এর থেকেই প্রমাণিত করলো আমাদের এই তিনজন বিজ্ঞানী যে
আমাদের ডিএনএ আমাদের রূপান্তরকারী বস্তু। গ্রিফিথ যে রূপান্তরকারী বস্তুটার কথা বলেছিল, সেই রূপান্তরকারী বস্তুটা হচ্ছে আমাদের ডিএনএ। এর থেকে প্রমাণিত যে রূপান্তরকারী বস্তু মানে বৈশিষ্ট্য রূপান্তরকারী বস্তু ডিএনএ। রূপান্তরকারী বস্তুটা হচ্ছে কি ডিএনএ। ডিএনএ আমাদের বৈশিষ্ট্য রূপান্তরণ করতে পারে, এবং বৈশিষ্ট্য যে রূপান্তর করতে পারে সেটা হচ্ছে জিন। তার মানে ডিএনএর মধ্যে কী অবস্থান করছে? জিন অবস্থান করছে। তার জন্য আমরা বলবো যে ডিএনএ জেনেটিক বস্তু। ডিএনএ জেনেটিক বস্তু। এই যে ডিএনএ জেনেটিক বস্তু, এটা আবিষ্কার করে আমাদের এই তিনজন বিজ্ঞানী অ্যাভরি, ম্যাকলিওড, ম্যাককার্টি 1944 খ্রিস্টাব্দে ইন ভিভো পরীক্ষার সাহায্যে। সেই পরীক্ষাটা হচ্ছে আমাদের, এই পরীক্ষাটা খুবই সিম্পল। প্রথমে তাপে মৃত ব্যাকটেরিয়াকে নিল, ফিল্টার করার পর পরিশোধ করে আমাদের সংগ্রহ করে আমাদের 3টি টেস্ট টিউবের মধ্যে রাখা হলো। 3টি টেস্ট টিউবের দ্রবণে যখনই রাখা হলো, তাদের দ্রবণের মধ্যে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএগুলো বেরিয়ে দ্রবণের মধ্যে চলে আসলো। তারপর ওরা 3টে পেট্রি ডিশ নিল, সেই 3টে পেট্রি ডিশের মধ্যে 3S মানে 2R ব্যাকটেরিয়া রাখলো। 2R ব্যাকটেরিয়া রাখার পর প্রথমে প্রোটিএস দেওয়া যে টেস্ট টিউব, সে প্রোটিএস দেওয়া টেস্ট টিউবটা ঢেলে দিল। তার ফলে 2Rটা কী হলো? আমাদের 3S রূপান্তরিত হয়ে গেল। তারপর RNS দেওয়া টেস্ট টিউবের মধ্যে ঢেলে দিল, তারপর 2R আমাদের 3S রূপান্তরিত করে। আর ডিএনএস দেওয়া টেস্ট টিউব যখন এর মধ্যে ঢেলে দিল, তখন আমাদের 2R 3S রূপান্তরিত হচ্ছে না, কারণ ডিএনএস এই দ্রবণের মধ্যে যতগুলো ডিএনএ, সব ডিএনএ নষ্ট করে দিচ্ছে, এবং সেই ডিএনএ নষ্ট হয়ে যাওয়ার জন্য আর কোনো ডিএনএ এর ভিতরে প্রবেশ করতে পারছে না, এবং ক্যারেক্টার চেঞ্জ করতে পারছে না। তার থেকে প্রমাণিত হচ্ছে কি যে ডিএনএটাই আমাদের ক্যারেক্টার চেঞ্জ করা বস্তু। যে বস্তু ক্যারেক্টার চেঞ্জ করে তাকে আমরা জিন বলি। তার মানে ডিএনএ জিন ধারণ করছে। তো আমাদের এই যে গ্রিফিথ প্রমাণ করেছিল রূপান্তরকারী বস্তু, সেই রূপান্তরকারী বস্তুটা অ্যাকচুয়ালি ডিএনএ। সেটা আমাদের এই অ্যাভরি, ম্যাকলিওড, ম্যাককার্টি প্রমাণ করেন, এবং ডিএনএ আমাদের জিন ধারণ করছে। তার জন্য ডিএনএকে আমরা কী বলি? জেনেটিক বস্তু বলি। তো এটা হচ্ছে আমাদের গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথের পরীক্ষাটা একটু অনেক বড় আছে, এবং গ্রিফিথের পরীক্ষাটা পাঠ করে আমাদের মনে রাখতে হবে। যেমন গ্রিফিথের পরীক্ষা আমাদের এখান থেকে শুরু করলাম। প্রথম আমাদের গ্রিফিথের পরীক্ষার মেন কারণ হলো যে জিনগত বস্তু রাসায়নিক প্রকৃতি। জিনগত বস্তুটা কী? ডিএনএ, আরএনএ না প্রোটিন? অনেকে মনে করতো যে প্রোটিন এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে সঞ্চারিত হয়। ঠিক আছে, পূর্বে তাই মনে করা হতো যে প্রোটিন এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে সঞ্চারিত করা হয়। কিন্তু এই পরীক্ষা আবিষ্কার হওয়ার পর, বা এই পরীক্ষার ফলাফল সম্পূর্ণ আসার পর আমরা জানতে পারলাম যে ডিএনএ জিন ধারণ করে। তা এই পরীক্ষার জন্য আমাদের ডিপ্লোককাস নিউমোনি, সেই ব্যাকটেরিয়াটাকে আমাদের এখন বর্তমানে স্ট্রেপ্টোককাস নিউমোনি বলছে, এবং এর দুটো স্ট্রেন নিল। একটি স্ট্রেন হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে, একটি স্ট্রেন রোগ সৃষ্টি করতে পারে না। দুটো কালার দিয়ে আমরা দেখিয়েছি। তারপর ব্যাকটেরিয়া রূপান্তর বহন কাকে বলে সেটা আমাদের এখানে পরিষ্কার বোঝানো হয়েছে যে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ কালচার মাধ্যম থেকে গ্রাহিত ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। গ্রাহিত ব্যাকটেরিয়ার যদি আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, যেমন 2R থেকে 3S রূপান্তরিত হয়ে গেল, এই ঘটনাটাকে বলা আমাদের ব্যাকটেরিয়া রূপান্তর। এরপর আমাদের এটার দুটো পার্টে, একটা হচ্ছে গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথ পরীক্ষাতে আমাদের কী করেছিল? গ্রিফিথ পরীক্ষা আমাদের ইঁদুরের দেহের মধ্যে করেছে, তাই জন্য এটাকে ইন ভিভো পরীক্ষা বলা হয়। প্রথমে রোগহীন যে ব্যাকটেরিয়া, সেটা ইঁদুরের দেহের মধ্যে ইঞ্জেকশন করা হয়, এবং ইঁদুরটি আমাদের জীবিত থাকলো। তারপর আমাদের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ওরা ইঁদুরদের মধ্যে প্রবেশ করা হয়, ইঁদুরটি মারা গেল। তারপর রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটাকে তাপে মৃত করে ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করা হলো, ইঁদুরটি আবার জীবিত থাকলো। কারণ যখন তাপে মৃত করে দিচ্ছি ব্যাকটেরিয়াটাকে, রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটাকে, তখন সে কাজ করতে পারে না। তারপর তাপে মৃত 3S ব্যাকটেরিয়া আর 2R ব্যাকটেরিয়া দুটোকে মিক্সড করে যখন আমাদের ইঁদুরদের মধ্যে প্রবেশ করেছে, তখন ইঁদুরটা কী হয়েছে? মারা যাচ্ছে। কারণ জানার জন্য ইঁদুর রক্ত পরীক্ষা করে দেখলো যে এর মধ্যে জীবিত 3S ব্যাকটেরিয়া আমরা পাচ্ছি। এটা হচ্ছে 3S, মধ্যে 3S ব্যাকটেরিয়া পাচ্ছি। এবার কারণ জানতে গিয়ে কারণ বলতে না পারে আমাদের তখন কী বলো যে মৃত ব্যাকটেরিয়া, মৃত 3S ব্যাকটেরিয়া, আমাদের মৃত এখানে 1 2 3
3s মৃত ব্যাকটেরিয়ার ক্যাপসুল জাতীয় কোনো উপাদান 2r ব্যাকটেরিয়াকে 3s ব্যাকটেরিয়াতে রূপান্তর করে দিয়েছে। মানে এই ব্যাকটেরিয়ার আবরণ জাতীয় কোনো উপাদান এখান থেকে বেরিয়ে এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তাই জন্য এটাকেই কী করছে আমাদের 3s রূপান্তরিত করে দিচ্ছে, তাই জন্য আমরা জীবিত 3s দেখতে পাচ্ছি, এটা বলেছিল। কিন্তু সেই রূপান্তরকারী বস্তুটা আসলে কি প্রোটিন, ডিএনএ, আরএনএ সেটা বলতে পারিনি, তাই রূপান্তরকারী বস্তুটা বলেই ওই ছেড়ে দিয়েছে, এটাকে রূপান্তরকারী বস্তু বলেই গ্রিফিথ রেখে দিয়েছিল। সেই রূপান্তরকারী বস্তু জিনগত ব্যাখ্যা দিতে পারেননি। তারপর তার পরীক্ষাটা আমাদের পরবর্তী 3জন বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিওড ও ম্যাককার্টি আলোচনা করেন 1944 সালে। এই পরীক্ষাটাকে আমরা ভিট্রো পরীক্ষা বলবো, কারণ এই পরীক্ষাটা ইঁদুরদের বাইরে করা হয়েছিল, পেটি ডিশে বা করা হয়েছিল। তাপে মৃত প্রথমে আমাদের তাপে মৃত 3s ব্যাকটেরিয়া, তাপে মৃত আমাদের এটা হচ্ছে 3s 1 2 3 তাপে মৃত 3s ব্যাকটেরিয়া প্রথমে কী করে ফিল্টার করে পরিশ্রুত করে সংগ্রহ করলো তাপে মৃত 3s। সেই তাপে মৃত 3s ব্যাকটেরিয়াটা আমাদের 3টি টেস্ট টিউবের মধ্যে নেওয়া হলো, এবং প্রথম টেস্ট টিউবে প্রোটিএস, দ্বিতীয় টেস্ট টিউবে আরএনএস, তৃতীয় টেস্ট টিউবে আমাদের ডিএনএস। প্রোটিএস এখানকার সমস্ত প্রোটিন নষ্ট করে দেয়, আরএনএ এখানে সমস্ত আরএনএ নষ্ট করে দেয়, এখানে ডিএনএ সমস্ত ডিএনএ নষ্ট করে দেয়। তারপর 3টে পেস্টি ডিশ নিয়েছিল, সেই 3টে পেস্টি ডিশের মধ্যে আমাদের 2r জীবিত 2r নিয়েছিল। জীবিত 2r নেওয়ার পর এই প্রোটিএস দেওয়া আমাদের টেস্ট টিউবটা এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল। এই প্রোটিএস দেওয়া টেস্ট টিউবের মধ্যে সমস্ত প্রোটিন নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিএনএ আছে। সেই ডিএনএ কাঁচের মিডিয়ামে আসলো, কাঁচের মিডিয়াম থেকে এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গিয়ে আমাদের এই ব্যাকটেরিয়াটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেলো, এবং সেটা 3s ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়ে গেল। কারণ এই যে আমাদের ডিএনএটা, সেটা আমাদের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ডিএনএ, সেই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ডিএনএ ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টি করতে পারতো, কারণ তার মধ্যে যা ক্ষমতা, সেই ক্ষমতাটা ছিল ডিএনএর মধ্যে। সেই ডিএনএটা আমাদের এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেল, তার জন্য এই ব্যাকটেরিয়াটা এখন রোগ সৃষ্টি করতে পারছে। তাই জন্য কী হলো, এই 2r ব্যাকটেরিয়াটা চেঞ্জ হয়ে 3s পরিণত হয়ে গেল। তারপর এই টেস্ট টিউবের মধ্যে আরএনএস দিয়েছিল। আরএনএসটা কী হলো, এখানে যতগুলো আরএনএ আছে সমস্ত আরএনএকে নষ্ট করে দিল, তারপর এটা আমাদের এর মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর এর মধ্যে আরএনএ নষ্ট হয়েছে, ডিএনএ তো আছে, সেই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেল। এই ডিএনএটা রোগ সৃষ্টি করতে পারতো, এই ব্যাকটেরিয়াটা এবার রোগ সৃষ্টি করতে পারছে, তাই জন্য ব্যাকটেরিয়া একটা চেঞ্জ হয়ে গেলো, এই ব্যাকটেরিয়া এরকম হয়ে গেলো, ব্যাকটেরিয়া 3s। এবার এই আমাদের ডিএনএস দেওয়া টেস্ট টিউবটা এর মধ্যে সমস্ত ডিএনএ নষ্ট হয়ে গেলো, এটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এখানে আমাদের ডিএনএ আর নেই, ক্ষতিকারক ডিএনএ আর নেই, সেই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করতে পারলো না, এবং ব্যাকটেরিয়া আমাদের 3s রূপান্তরিত হতে পারলো না। আমাদের এই ব্যাকটেরিয়াটা 3s রূপান্তরিত হতে পারলো না, আর অনেকগুলো কলোনি গঠন করতে পারলো না। যখনই দিয়েছে কলোনি গঠন করতে পারছে না, তার মানে 3s ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়নি। এবং 3s ব্যাকটেরিয়া রূপান্তরিত হওয়ার না কারণটা হলো যে ডিএনএ তারা নষ্ট হয়ে গেছে। তার মানে কি ডিএনএ নষ্ট হয়ে গেছে, ডিএনএ নষ্ট হওয়ার পর আমাদের এই 3s ব্যাকটেরিয়া রূপান্তরিত হলো না এবং কলোনি গঠন করতে পারলো না। তাই জন্য আমরা বুঝতে পারলাম যে ডিএনএটাই এমন একটি বস্তু, যে বস্তুটা আমাদের কী করছে, ক্যারেক্টার বা বৈশিষ্ট্য চেঞ্জ করে দেয়। তার মানে এই ডিএনএটার মধ্যেই জিন অবস্থান করছে। তাই জন্য আমরা এর থেকে প্রমাণিত হলো যে রূপান্তরক বস্তুটা হচ্ছে ডিএনএ। আর তখন থেকে আমরা বলতে পারি ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। এটা হচ্ছে আমাদের আছে গ্রিফিথের পরীক্ষা। এই পরীক্ষাটা ভালো করে পড়বো। বিভিন্ন বইয়ে আমাদের কম বেশি একটু উলটপালট করে রাখলেও আমরা এই জায়গাটা যদি পরিষ্কার বুঝতে পারি, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং আমরা নিজের ভাষাও লিখতে পারবো। আমরা যদি বই না দেখে এই যে আমরা আজকে যেটা পড়লাম, এটাই যদি আমরা পরীক্ষা হলে লিখে আসতে পারি, তাহলেই আমরা পুরো নাম্বার পাবো, ফুল নাম্বার পাবো। ঠিক আছে, আজকের জন্য আমাদের এতটুকু।